আমাদের রিলেশনশিপের 6 বছর হলো। না লামিয়া, আমাদের রিলেশনশিপের 7 বছর হলো। লাকি 7-এ চলে এসেছি আমরা। 7 বছর, 7 বছরের দীর্ঘ পথ চলা। এই 7 বছরের শুরুর দিকে তুমি সবসময় আগে আগে আসতে, মাঝখানে আমরা একই সময় আসতাম। আর ইদানিং তুমি লেট করে আসছো, পুরনো হয়ে গেছে দেখে। ভালোবাসার মানুষটা না কখনো পুরনো হয় না লামিয়া। তখনই পুরনো মনে হয় যখন ভালোবাসাটা কমতে থাকে। তোমার ভালোবাসা কমেনি, শুধুই বেড়েছে। তুমি আধা ঘন্টা লেট, এটাকে কি বেড়ে যাওয়া বলে ভালোবাসা? আসলে রাস্তায় জ্যাম বেড়েছে, কিন্তু রিক্সার প্যাডেলের গতিটা না ঠিক সমানভাবে কমেছে। আমি মাঝপথে মাঝ রাস্তায় রিক্সা থেকে নামলাম, একটা দৌড় দিলাম, তাই তোমার কাছে আসতে পারলাম। আমি কদম ফুল চেয়েছিলাম, এই ফুল না। কিন্তু লামিয়া, এখন তো কদম ফুলের সিজন না। বিশ্বাস করো, আমি অনেক খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি। খুঁজতে থাকো। এ তোমার কেমন জিত লামিয়া? মাত্র 2 মাস আগে তুমি আমাকে বললে যেদিন আমি তোমাকে কদম ফুল এনে প্রপোজ করব, সেদিন তুমি আমার বিয়ের প্রস্তাবে রাজি হবে, যেটা এখন একদমই সম্ভব না। কষ্ট হচ্ছে? কদম ফুলের সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানান। কিন্তু কেন? কারণ এর মধ্যে আমার পড়াশোনা শেষ হবে, আমি একটা ভালো চাকরি নিব। কিন্তু আমার চাকরিটা তো আছেই। এছাড়া এটা নিয়ে তো আমরা আগেও কথা বলেছি। আমি তো তোমাকে বলেইছি, বিয়ের পরে তুমি যদি চাকরি করতে চাও তাহলে তুমি অবশ্যই করবে। কিন্তু আমি আগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই, তারপর চাকরি নিতে চাই, তারপরে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুমি যেভাবে চাইবে, যখন চাইবে, তখনই সব হবে। এখন অন্তত ফুলটা তো নাও। ও এখনো পর্যন্ত তোমার স্পর্শ পায়নি। ও রাগ করে আছে, যার জন্য ওকে এত কষ্ট করে নিয়ে আসা হয়েছে, সে মানুষটা এখন ওকে বরণ করে নেয়নি। কি গুনছো? গুনছি, বর্ষা আসতে কত দেরি, কদম ফুলের গাছে ধরতে কত দেরি, তোমার আমার হতে কত দেরি। গুনতে থাকো। প্রেমিকদের এত জলদি প্রেমিকাকে পেয়ে যেতে হয় না। তখন তারা স্বামী কম, শাসক বেশি হয়, বন্ধু কম, প্রতিবেশী বেশি। হায় রে, পৃথিবীর সব প্রেমিকারাই কি এতটা ওভার থিঙ্কিং করে? কারণ পৃথিবীর অনেক প্রেমিকরাই বিয়ের পর পরিবর্তন হয়ে যায়। সব কথারই উত্তর রেডি আছে। সব কথার উত্তর শোনার অভ্যাসটা করে নাও। বৃষ্টি আসবে মনে হচ্ছে, চলো ভিজি। না না, জ্বর আসবে। আরে জ্বর আসবে না, আর অভ্যাস করে নাও, বিয়ের পর আমরা রেগুলার বৃষ্টি। ঠিক আছে, আরেকদিন এখন চলো। আরে সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। মনে মনে জেনে গেছি এই ভালোবাসা তোরই নামে, চোখে চোখে বলা বলি। এটা কি করলে? টিকা দিলাম। খুব ভাবই লাগছে আজকে, যাতে অন্য কারো নজর না লাগে তাই একটা টিকা দিয়ে দিলাম। আমার কাজল নিয়ে আমাকেই টিকা দিলে? হ্যাঁ, কারণ আমি তো কাজল পরি না, তাই না? শুধু ছুঁয়ে নেবে, মনে মনে জেনে গেছি এই ভালোবাসা তোরই নামে, চোখে চোখে বলা বলি, এই মন তোরই তো কাছে টানে। চাকরিটা আমি পেয়ে গেছি, তা তো শুনছো। এখন আর কেউ আটকাতে পারবে না। লামিয়া, ম্যানি কংগ্রাচুলেশনস, ফাইনালি চাকরিটা হয়ে গেছে। এখন শুধু কদম ফুল ফোটা বাকি। কদম ফুল ফোটারে কিন্তু আমার গিফট কই? আমি চাকরি পেয়েছি, আমি গিফট দেব? তুমি আমাকে গিফট দিবা?
ম্যাডাম, এতদিন ধরে তো অনেক কিপটামি করেছো, এবার কিপটামিটা ছাড়ো, গিফট দিতে হবে। ওকে ফাইন, তোমার গিফট আমি তো ও হচ্ছে না। এইভাবে এত সস্তা হবে এগুলো হয়? তাই না, লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাও গিফটই দিব, আমাকে দরকার নেই। বাবু, তোমাকে গিফট দরকার নেই। তোমাকে জেনে গেছি এই ভালোবাসা তোরই নামে, চোখে চোখে বলা বলি এই তোরই তো কাছে টানে। জেনেছি তোর মনের খবর, ভালো লাগে এই প্রেমের সফর, মায়া বিরাট অজানা থাক, ফিরে ফিরে সে তো এসেছে হঠাৎ আমায় কোন অনুরাগে, আজ আমাকে শুধু ছুঁয়ে নেবে মনে মনে। জেনে গেছি এই ভালোবাসা তোরই নামে, চোখে চোখে বলা বলি এই তোরই তো কাছে টানে। আঙ্কেল, যেটা বলছিলাম, ওরা দুজনেই চাকরি করে, দুজনেই ম্যাচিউর, আর ওরা যদি একজন আরেকজনের সাথে ভালো থাকে তাহলে আমাদের উচিত হবে ওদের বিয়েটা করিয়ে দেওয়া। দেখুন, আমার সব সময় একটা বিশ্বাস ছিল, আমার মেয়ে যদি কাউকে পছন্দ করে তাহলে এমন কাউকে করবে যাকে দেখে আমরা অনেক খুশি হব। আমার মেয়ের বিষয়ে আমার বিশ্বাসটা সঠিক। প্রান্ত অনেক ভালো ছেলে, ভালো জায়গায় চাকরি করছে, আর আপনারাও অনেক ভালো। এর চেয়ে বেশি আর কি চাই? বিয়ের পরে দুজনে চাকরি করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাবে। দেখুন আঙ্কেল, প্রান্তর আমার খুব আদরের ছোট ভাই, আর বাবা মারা যাওয়ার আগে ওর দায়িত্বটা আমার হাতে দিয়ে দেয়। আমি চেষ্টা করেছি প্রান্তরকে যেভাবে ভালো রাখা যায়, আমার জায়গা থেকে আমি সবটুকু চেষ্টা করেছি। আর তাছাড়া আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, লামিয়াও একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। বলতে গেলেও আমার ডিপার্টমেন্টেরই ছোট বোন। আর লামিয়া, বিয়ের পরে প্রান্তর যদি কোনো ঝামেলা করে তুমি তাকে কিছু বলবা না, সোজা এসে আমার কাছে বলবা, কারণ আমি তোমার ডিপার্টমেন্টের বড় ভাই, ভাসুন না। জি ভাইয়া, আমার জন্য তো ভালোই হলো। এখন আমাদের উচিত ওদের জন্য সুন্দর একটা দিন দেখে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলা। আন্টি একদম ঠিক কথা বলেছেন। আর তাছাড়া তাদের আবার 6 বছরের সম্পর্ক। 7 বছর? ও আচ্ছা, সরি 7 বছরের সম্পর্ক। বুঝেছেন তো আঙ্কেল, বিয়েটা তো করিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে, জানি না কিভাবে নেবেন কথাটাকে। কোনো সমস্যা নেই আঙ্কেল, বলেন না। দেখুন, কিছুদিন পর ওদের সংসার হবে। এখন যদি আমরা ধুমধাম করে ওদের বিয়েটা দেই তাহলে অনেক টাকা খরচ হবে। তার চেয়ে বরং আমরা ঘরোয়াভাবে ওদের বিয়েটা দিয়ে দিতে পারি, এতে অনেকগুলো টাকা বাঁচবে। আর সেই টাকাগুলো আমরা ওদের যৌথ অ্যাকাউন্টে ডিপোজিট করে দেব, এতে ওদের অনেক ভালো হবে। খুবই সুন্দর একটা কথা বলেছেন আঙ্কেল। আসলে আমি আর আমার হাজবেন্ড মানে প্রান্তর বড় ভাই বিয়ে করে খুব ধুমধাম করে অনেক খরচ করে, এতে করে আমাদের দুই পরিবারেরই হাত খালি হয়ে যায়। আর সেই সময় আমার শাশুড়ি মানে প্রান্তর মায়ের ক্যান্সার ধরা পড়ে। আসলে ওই সময়টা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। আর বিয়েতে এরকম খরচ করা মানে একটা অপচয়, আর কিছুই না। তাহলে আঙ্কেল আমরা 3 মাসের ভেতরেই বিয়ের ডেটটুকু ঠিক করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়, কি বলো? হ্যাঁ, 3 মাস পরে শীতের মৌসুমটা কাছাকাছি চলে আসবে, তখন গরমও অনেক কম হবে। তখন একটা ভালো দিন দেখে আমরা ওদের বিয়েটা দিয়ে দেব। জি আঙ্কেল, একদম ঠিক বলেছেন। ওটাই ভালো হবে।
ব্যাপার, তুমি আমাকে এরকম তাড়াহুড়া করে লাঞ্চ আওয়ারে আসতে বললে? কি হয়েছে তোমার? আমার চাকরিটা চলে গেছে লামিয়া। চাকরি চলে গেছে তো কি হয়েছে, আরেকটা হবে, এটা তো সাধারণ ব্যাপার প্রান্ত। লামিয়া, আমার মনে হয় আমাদের বিয়েটা একটু পিছানো উচিত। আমাদের বিয়ের বাকি আছে আর 1 মাস, এর মধ্যে তুমি পেছানোর কথা বলছো মানে? লামিয়া, এখন তো আমার চাকরি নেই, আমি এই অবস্থায় কিভাবে বিয়েটা করবো বলো আমাকে? আমাদের দুজনের ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে, এখন তো দুটো পরিবারকেই সবকিছু জানাতে হবে। বিয়ে শুধু তোমার আর আমার মধ্যে হচ্ছে না লামিয়া, দুটো ফ্যামিলির মধ্যেও তো হচ্ছে, তাই না? আমার মনে হয় এখন আমরা ফ্যামিলির কাউকে না জানাই, 2 ফ্যামিলি শুধু শুধু চিন্তা করবে। তাই বিয়ের পরে এই বিষয়টা যখন জানাজানি হবে তখন সিচুয়েশনটা কেমন হবে লাভি? আমি খোঁজ খবর নিয়ে জেনেছি মার্কেটের অবস্থা ভালো না, একটা ভালো চাকরি ম্যানেজ করতে আমার মিনিমাম 4 থেকে 5 মাস সময় লাগবে। এই সময় যদি এসব আমি লুকিয়ে রাখি তখন স্ট্রাগলটা আমারই সবচেয়ে বেশি হবে না। মেয়া, এত বছরের রিলেশনশিপে তুমি কি আমাকে এতটুকু চিনতে পারোনি? তোমার চাকরি চলে গেছে দেখে কি আমি তোমাকে ছেড়ে দিব বা বিয়ে পিছিয়ে দেব? পৃথিবীতে 2 প্রকার মানুষ আছে, এক প্রকার যারা সারাক্ষণ স্কোপ খুঁজে কিভাবে সম্পর্কটা ত্যাগ করা যায়, আরেক প্রকার যারা যতই বাধা বিপত্তি ঝড় ঝাপটা আসুক সবসময় হাতে হাত রেখে একসাথে পথ চলে। আমি 2য় প্রকার মানুষের মধ্যে। তুমি আর আমি, আমরা দুজন মিলে সব সলভ করে নিব, তুমি কোনো চিন্তা করো না। সবকিছু কত সুন্দরভাবে আগাচ্ছিল বল, হুট করে কেন এমন হলো? বাবা, মানুষের জীবনে তো ভালো মন্দ দুটোই আসে। একটা ভালো সময় যাচ্ছিল, এখন একটা খারাপ সময় যাচ্ছে, এরপর আবার একটা ভালো সময় আসবে। এটা নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই। আই চলো একটু হাসো, হাসো তো। সে পাচ্ছে না লামিয়া। হাসলেই হাসি পাবে, হাসো। ছেলেটাকে নিয়ে যে আমি কি করি? তোমাকে সবসময় আমি একটা খুব কনফিডেন্ট মানুষ হিসেবে দেখেছি, এখন হুট করে তুমি এভাবে ভেঙে পড়লে হবে না তো। এই প্রান্তকে তো আমি চিনি না। আমি যে প্রান্তকে চিনি সে যতই প্রবলেম হোক, যতই বিপদ আসুক না কেন, সব সময় হাসি মুখে সব হ্যান্ডেল করে। কই সে প্রান্তটা কই? মনে আছে তুমি আমাকে অনার্স 2nd ইয়ারে কি বলেছিলে আমার যখন প্রচন্ড জ্বর আসলো? তুমি পরীক্ষা দাও, তোমার মনের জ্বর থাকলে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। কই আমার রেজাল্ট ভালো হয়নি বলো? আমি তো ফাইট করেছিলাম, তুমি আমার জন্য ফাইট করবে না? আমি ফাইট করবো লামিয়া, কিন্তু কেন যেন খুব ঘাবড়ে আছি। কারণ একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় ফাইটটা হলো তার ভালোবাসার মানুষটাকে পাওয়া। আমার খুব ভয় হচ্ছে লামিয়া, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি লামিয়া, আমি ফাইট করব, আমি তোমার জন্য ফাইট করব। এটাই তো আমার প্রান্ত, এই প্রান্তকেই আমি খুঁজছি। আমরা দুজন মিলে একসাথে ফাইট করব। কিছু কত সুন্দর আগাচ্ছে, হুট করে কোত্থেকে কিভাবে কি হয়ে গেল, কেন এমন হলো? মানুষের জীবনে ভালো মন্দ দুটোই তো আসে। একটা ভালো সময় যাচ্ছিল, এখন একটা খারাপ সময় যাচ্ছে, এরপর আবার একটা ভালো সময় আসবে। টেনশন করো না, হাসো।
সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। দেখ প্রান্ত, আমার মনে হয় কি তোরা লামিয়ার বিয়েটা একটু পিছিয়ে দেওয়া উচিত। কিন্তু ভাইয়া লামিয়া তো বলেছে যে বিয়ে পিছানোর দরকার নেই। এটা লামিয়া বলেছে, লামিয়ার পরিবার বলেনি। আর লামিয়ার পরিবার বিয়েটা পেছাবে এ ব্যাপারে তুই নিশ্চিত থাক। দেখো প্রান্ত, তুমি আমার ভাইয়ের মতো, আমি চিনি তোমাকে। তুমি অনেক সহজ সরল, কিন্তু দুনিয়াটা তো এত সরল না। দেখো, লামিয়া তোমাকে ভালোবাসে, ওর দিকটা আলাদা, কিন্তু লামিয়ার বাবা মা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাববে, জিনিসটা অন্যরকম হবে। আপাতত লামিয়ার পরিবার কি বলে সেটার জন্য অপেক্ষা কর। আর দেখ, একটা বিষয়, অত বেশি প্রত্যাশা করিস না। প্রত্যাশা করলে দিন শেষে কষ্ট পেতে হয়। ভাইয়া, লামিয়ার মা বাবা যদি বিয়েটা ভেঙে দেয়? আমরা তোমাকে লামিয়ার থেকেও ভালো মেয়ে এনে দেবো, ওসব নিয়ে তুমি ভেবো না। বিষয়টা লামিয়ার চেয়ে ভালো মেয়ে পাওয়ার না, বিষয়টা লামিয়াকে পাওয়ার। আমি মেয়েটাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। মানুষ তো ভালোবাসার মানুষকে ভালোবাসে। আর তাছাড়া তোর যে সিচুয়েশন তার পুরোটাই এখন নির্ভর করছে লামিয়ার পরিবারের উপর। মেয়েটা তাদের, দিন শেষে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই হয়তো আমাদেরকে করতে হবে। আর তাছাড়া আমি বলি কি, তুই এসব বিয়ে শাদীর চিন্তাটা মাথার এক পাশ থেকে ঝেড়ে রেখে একটু চাকরি খোঁজার দিকে মনোযোগী হোক। দেখো প্রান্ত, তোমার ভাই কিন্তু একদম ঠিকই বলেছে। তোমার এখন ধ্যান ধারণা হওয়া উচিত চাকরি খোঁজার দিকে। আচ্ছা, অনেক টাইম হয়ে গেছে, চল আমরা লাঞ্চ করতে যাই। আমার খিদা নেই ভাইয়া, খেতে ইচ্ছা করছে না। আরে চল, এসব নিয়ে এত ভাবলে হবে? আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। চল খাবারটা খেয়ে নেই, টেবিলে খাবার দিতে বলো। হ্যাঁ প্রান্ত, তোমার বড় ভাই বলেছে কি শুনোনি? খাবার দিচ্ছি, খেতে আসো। ওঠ। তাহলে আমরা বিয়েটা ভেঙে দেই, ছেলের চাকরি নেই, এটা কোনো কথা? কি বলছো মা? চাকরি তো বিয়ের পরেও যেতে পারতো, তখন কি করতাম? আমি এত কিছু বুঝতে চাই না। আমি মা হিসেবে একটা বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিব নাকি? চাকরি তো এতদিন ছিল না? ছিল, কিন্তু এখন তো নাই। কি বলো এসব লামিয়ার মা? দেখো, ছেলেটা ভালো, চাকরি নেই তো চাকরি পাবে। আমরা ওকে কিছুটা সময় দেই। আমরা তো দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়ে বসে নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমরা মেয়ের অভিভাবক হয়ে এতটা নির্মম হই কেন? প্রান্ত তো কারোর ছেলে, ও তো মানুষ। তোমার আশকারাতে আজ এত কিছু হয়েছে, তা না হলে লন্ডনের ছেলেটা কত ভালো ছিল। তার বয়স 36, আমার বয়স 25। তাকে তার নিজের এজের কাউকে খুঁজে নিতে বলো। ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কি সবকিছু নাকি? সে আমার জন্য সুটেবল না। আমরা এক জীবনে সবকিছু পেতে গিয়েই কিন্তু ধরাটা খাই। বাবার মতন কথা বলবি না। তোর বাবার অবস্থা দেখেছিস? আজকে সে কোথায় আর তার কলিগরা কোথায়? বাবার মতন মন মানসিকতা হলে অনেক পিছিয়ে যাবি বলে দিলাম। আমি পিছিয়ে পড়লে পিছিয়ে পড়ব। আমি বলি, আমরা প্রান্তকে সময় দিই আরেকটা চাকরি খোঁজার। ঠিক আছে, সময় দিলাম 2 মাস। এই 2 মাসের মধ্যে চাকরি খুঁজে নিতে বল। 2 মাস চাকরি না পেলে? তাহলে তাকে ভুলে যেতে হবে। বাবা মা কি বলছে এগুলো? তোর মায়ের বিপি বেড়ে গেছে, বিপি বাড়লে এরকম উল্টো পাল্টা কথা বলে। আমি প্রান্তর বড় ভাইকে বলে দিচ্ছি, প্রান্ত ওর মতো চাকরি খুঁজুক। আমরা বিয়েটা 2 মাসের জন্য হোল্ডে রাখছি। ঠিক আছে, তোরা বাবা মেয়ে যা খুশি তাই কর, আমি আর এসবের ভিতর নাই। তুমি একটা চাকরি পেয়ে যাবে। 2 মাসের মধ্যে তো একটা চাকরি ম্যানেজ হয়েই যাবে। যদি 2 মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করা না যায়, তুমি নিজে জব করো লামিয়া। তুমি বলো 2 মাসের মধ্যে এত ভালো একটা চাকরি ম্যানেজ করা পসিবল? আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুমি চাইলে সব করতে পারবে। চিন্তা করে দেখো, আমার পেছনে কত ছেলেরা ঘুরতো, তাদের মধ্য থেকে তুমি আমার মন জয় করে নাওনি। মেয়ে পটানো আর ক্যারিয়ার গোছানো দুটো আলাদা জিনিস না, তুমি ভুল করছো। ক্যারিয়ার গঠন করা একটা মেয়ের মন জয় করা থেকে আরো বেশি সহজ। একটা মেয়ের মন তুমি চাইলেই জয় করতে পারো না। একটা ক্যারিয়ারের পেছনে সময় দিলে, শ্রম দিলে, এখন হোক পরে হোক, একটা না একটা সময় কিন্তু ক্যারিয়ার গঠন হয়ে যায়। কিন্তু একটা পুরুষ মানুষ যতই একটা মেয়ের পেছনে সারা দিন রাত সারা জীবন শ্রম দিক না কেন,
সে যে মেয়েটার মন পাবে সেটা কিন্তু নিশ্চিতভাবে কখনোই বলতে পারে না। তুমি কঠিন যুদ্ধে জয়লাভ করেছো, এখন কেন ভয় পাচ্ছ? আমি এত কিছু জানি না লামিয়া। একটা মানুষের জীবন সবচেয়ে বড় ভয় কি জানো? তার ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়। আমি এমন অবস্থায় আছি যেখানে লাখ যদি আমাকে একটু একটু ফেভার না করে তাহলে আমি তোমাকে হয়তো হারিয়ে ফেলব। তুমি আমাকে হারাবে না, আমি তোমার সাথে সব সময় আছি, সব সময় থাকবো তোমার পাশে। এই কঠিন সময়ে তোমার এই কথাগুলি আমার কনফিডেন্স। তাহলে সেই কনফিডেন্সের সাথে চাকরিটা খোঁজো, অবশ্যই পেয়ে যাবে। আমি মন প্রাণ দিয়ে চাকরি খুঁজবো লামিয়া। একটা পুরুষ মানুষকে শুধুমাত্র দুটো নারী আত্মবিশ্বাস যোগাতে পারে, একটা তার মা আর একটা তার ভালোবাসার মানুষ। আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি আমার নিজের সর্বস্ব দিয়ে চাকরিটা খুঁজবো, আর তারপরে তোমার কাছে আসবো। বেস্ট অফ লাক প্রান্ত। প্রেমিকদের এত জলদি প্রেমিকাকে পেয়ে যেতে হয় না, তখন তারা স্বামী কম শাসক বেশি হয়, বন্ধু কম প্রতিবেশী। দেখ প্রান্ত, আমার মনে হয় কি তোরা লামিয়ার বিয়েটা একটু গুছিয়ে দেওয়া উচিত। লামিয়ার পরিবার বিয়েটা পেছাবে এ ব্যাপারে তুই নিশ্চিত? দেখো প্রান্ত, তুমি আমার ভাইয়ের মতো, আমি চিনি তোমাকে। কিন্তু দুনিয়াটা তো এত সরল না। দেখো লামিয়া তোমাকে ভালোবাসে, ওর দিকটা আলাদা, কিন্তু লামিয়ার বাবা মা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবে জিনিসটা অন্যরকম হবে। আপাতত লামিয়ার পরিবার কি বলে সেটার জন্য অপেক্ষা কর। আর দেখ, একটা বিষয় অত বেশি প্রত্যাশা করিস না। প্রত্যাশা করলে দিন শেষে কষ্ট পেতে হবে। তোমাকে সবসময় আমি একটা খুব কনফিডেন্ট মানুষ হিসেবে দেখেছি, হুট করে তুমি এভাবে ভেঙে পড়লে হবে না তো। কেন যেন খুব ঘাবড়ে আছি। একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় ফাইটটা হলো তার ভালোবাসার মানুষটাকে পাওয়া। আমার খুব ভয় হচ্ছে লামিয়া। ভাবি, ভাইয়া কই? ভাইয়া, কিছু টাকা লাগবে। এভাবে কতদিন প্রান্ত? এখন অবধি একটা চাকরি ম্যানেজ করতে পারিসনি। আমার কাছে তোর ভাবির কাছে হাত পাততে কেমন লাগে? আর কতদিন চলবে এভাবে? আমি তো চেষ্টা করছি ভাইয়া, আমি তো প্রতিদিনই চাকরি খোঁজার চেষ্টা করছি। ওই রোজ রোজ একই কথা, চাকরি খুঁজছি, দেখছি, চেষ্টা করছি, এখন অবধি একটা চাকরি তো ম্যানেজ করতে পারলি না। আচ্ছা তুই যা, আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দিব। লাগবে না ভাই, কোনো টাকা লাগবে না। ও তো শুধু প্রেমটাই করছে ঠিক মতো, চাকরিটা খোঁজার দিকে কোনো মনোযোগ নেই। এখন পর্যন্ত একটা চাকরি পাচ্ছে না, আর পাবে কি করে? সারাক্ষণ যদি প্রেম করে চাকরি পাবে?
লামিয়া, তোমার পরিবার 2 মাস সময় দিয়েছিল, আমি তো আর চাকরিটা পেলাম না। আমার মনে হয় তোমার 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 পরিবারের পছন্দ করা কোনো পাত্রকে বিয়ে করা উচিত। তুমি এই কথাটা আমাকে কিভাবে বলতে পারলে? চাকরির বাজারে চাকরি নেই লামিয়া, যেসব চাকরির অফার পাচ্ছি সেগুলোর বেতন আগের চাকরির তুলনায় অনেক কম। আর আমি যদি ওইসব চাকরি নিয়েও নিই তাহলে তো প্রবলেম সলভ হচ্ছে না। আমি তুমি ছাড়া কখনো কোনো অন্য পুরুষের কথা জীবনে চিন্তাও করিনি। যদি জীবনে কারো হাত ধরে থাকি সেটা তুমি, যদি কোনো পুরুষের পাশে বসে থাকি সেটাও তুমি, যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি সেটাও তুমি। জানো লামিয়া, আমি জীবনে কখনো সেই রকম খারাপ সময় দেখিনি। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর ভাইয়া ছিল, তাই হয়তো তাদের অভাবটা অভাবে ফিল করি। গ্র্যাজুয়েশন করার পরপরই চাকরি পেয়ে গেছিলাম, কিন্তু শূন্য পকেটে একটা পুরুষের সার্ভাইভ করা যে কতটা ভয়ঙ্কর সেটা আমি এখন বুঝতে পারছি। তুমি জানো, আমার যেসব ফ্রেন্ডদেরকে আমি ধার দিতাম তারা এখন আমাকে ধার দিতে ভয় পায়, কারণ আমার চাকরি নেই। আমি আগে যে মানুষটা সবাইকে সাহায্য করে বেড়াতাম সেই মানুষটা এখন দাঁড়ে দাঁড়ে আমি নিজে ঘুরে বেড়াচ্ছি। আমি বুঝতে পারছি তুমি অনেক ডিপ্রেসড, তুমি এরকম কিছু মনে করো না। না লামিয়া, ব্যাপারটা মোটো ওরকম না। আমি বুঝতে পেরে গেছি যে আমি তোমাকে হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, কারণ আমার মতো প্রেমিকরা চাকরির অভাবে তাদের ভালোবাসার মানুষটাকে এভাবেই হারায়। তুমি ধরেই নিচ্ছ তুমি আমাকে হারিয়ে ফেলছো। না, ধরে নিচ্ছি না লামিয়া, এটাই বাস্তবতা। একটা চাকরিরই ব্যাপার তো, তোমাকে চাকরি না থাকা অবস্থাতে আমি বিয়ে করব। এটা হয় নাকি? সমাজ কি বলবে? সমাজ কি আমাকে খাওয়ায় না পড়ায়? সমাজ কি বলবে মানে? খাওয়ায়ও না পড়ায়ও না, কিন্তু কথা ঠিকই শোনায় লামিয়া। আর যদি সমাজের কথা বাদও দাও, তোমার বাবা মা তো আছে। আমার বাবা মাকে আমি ম্যানেজ করবো, সেটা তোমার দেখার বিষয় না। আরে কি ম্যানেজ করবা তুমি? কিভাবে ম্যানেজ করবা? কখনো চিন্তা করছো যে আমি যেসব জিনিস ফিল করতেছি ওগুলো কোনো মতেই কেউ কখনো মেনে নিতে পারবে না? আমার বাবা মাকে কিভাবে ম্যানেজ করবো সেটা তোমার দেখার বিষয় না। অবশ্যই এটা আমার দেখার বিষয়। তুমি কি বোঝাবে তাদেরকে? সেটা তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে চাকরিটা ইস্যু না। তুমি কোনো কিছু করতে পারবে না লামিয়া, এভাবে হয় না। এভাবে হয় কি হয় না সেই সুযোগটা তো তুমি আমাকে দিচ্ছ না। তোমার মাথায় ঢুকে আছে যে তুমি চাকরি পাবে তারপরে আমাকে বিয়ে করবে। কেন? চাকরি ছাড়া কি একটা ছেলের কখনো বিয়ে হতে পারে না? তুমি কি সারা জীবন চাকরি ছাড়া থাকবে? আমি তো বললাম ওই সময়টা আমার কাছে নেই, আমাকে এর মধ্যে সবকিছু ম্যানেজ করতে হবে, যে সময়টা আমার কাছে নেই লামিয়া। তুমি আসলে আমাকে বিয়েই করতে চাও না। এটা জীবনও সম্ভব না। একটা বেকার ছেলেকে তুই এমনি এমনি বিয়ে করতে পারিস না। কেন পারবো না মা? আরে সংসারের দায়িত্ব আছে না, তোর একটা ভরণ পোষণ আছে না। আমি যে বেতন পাই সেটা দিয়ে একটা সংসার খুব ভালোভাবে চলে যাবে, আর ও তো সারা জীবন বেকার থাকবে না। এইসব শুধু নাটক সিনেমাতে সুন্দর মা, বাস্তব জীবনে না। কেন নাটক সিনেমায় সুন্দর তুমি জানো মা? কারণ নাটক সিনেমার লেখকরা তাদের সুন্দর চিন্তাধারার মননশীলতার প্রকাশ ঘটায়, আর আমরা আমাদের চিন্তাধারা দিয়ে পুরো বাস্তবটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। আমি যদি বিয়ে করি শুধুমাত্র প্রান্তকেই বিয়ে করব। এটা কোনোদিনও সম্ভব না। আচ্ছা, কেন সম্ভব নয়? সাধারণত প্রেমিকারা প্রেমিককে চাকরির জন্য ছেড়ে দেয়, কারণ তাদের মা বাবারা ওদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে না। কিন্তু আমার মেয়ে আত্মনির্ভরশীল, সে যদি সাহস করে একটা বেকার ছেলেকে বিয়ে করতে চায় তাহলে আমরা বাধা হব কেন? আমি জানতাম বাবা, এই বাসায় যদি আমাকে কেউ সাপোর্ট করে সেটা শুধুমাত্র তুমি। দেখ লামিয়া, আমার দৃষ্টিতে ছেলেদের চেয়ে মেয়েরা কোনো অংশে কম নয়। এখন মেয়েরা পড়াশোনায় ছেলেদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার একজন মেয়ে, আমাদের দেশে অনেক নারী পাইলট আছে। এখন তো আমাদের দেশে মেয়েরা মেট্রো রেল চালাচ্ছে। আর ছেলে বেকার বলে আমরা যদি এখন বিয়ে থেকে পিছিয়ে আসি তাহলে আমার মেয়ের ক্যাপাবিলিটিকে অসম্মান করা হবে। লামিয়া, বাবা হিসেবে আমাকে কি করতে হবে বল? বাবা, প্রান্তর ভাই ভাবি তো আর লজ্জায় আসবে না? তুমি যদি একটু ওদের বাসায় আমাদের বিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাও। বললেই হলো নাকি? আমি এটা কোনোদিনও হতে দেব না। আচ্ছা, কেন হতে দেবে না বলো তো? আজ যদি প্রান্ত আমাদের ছেলে হতো তাহলে কি তুমি এভাবে বলতে পারতে? জীবনেও বলতে পারতে না। প্রান্ত তোমার চোখে খুব ভালো ছেলে ছিল, যেই শুনলে ও বেকার অমনি তোমার চোখে খারাপ হয়ে গেল। একটা বেকার ছেলে ঘরে থাকার কষ্ট তার পরিবারের লোকজনরাই জানে, কারণ সমাজের চোখে তারা মানুষ না, বেকার। একটু অন্যভাবে দেখো, মানুষের জীবনে পরিবর্তন আসতে বেশি সময় লাগে না। একটু নরম হও, ওকে একটু মানুষের দৃষ্টিতে দেখো।
লামিয়া, আমি কাল যাব, ওর ভাইয়ের সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ বাবা। আঙ্কেল, আমরা ভেবেছিলাম আপনি প্রান্তরকে চাকরি খোঁজার ব্যাপারে আর একটু সময় বাড়িয়ে দিবেন, কিন্তু এইভাবে আপনি হুট করেই সরাসরি বিয়ের প্রসঙ্গ নিয়ে চলে আসবেন সেটা বুঝতে পারিনি। দেখুন, লামিয়া যেহেতু বিষয়টা নিয়ে কনফিডেন্ট, তাই আমার মত হচ্ছে আমরা ওদের বিয়েটা করিয়ে দিতে পারি। কিন্তু আঙ্কেল, আপনারা কি আমার দেবরকে ঘর জামাই বানাতে চাইছেন? সরি, বুঝলাম না। না মানে আপনাদের মেয়ের তো চাকরি আছে, আমাদের বাড়ির ছেলে নেই, তাহলে বিয়ের পরে তো আপনাদের মেয়ের হুকুমেই সংসার চলবে, আপনাদের হুকুমেই চলবে। এই তুমি এসব কি বলছো আঙ্কেলকে? আসলে আঙ্কেল, বিষয়টা ও ওরকম ভাবে বুঝাতে চায়নি। দেখুন, প্রান্তরের এখন অবধি চাকরি হয়নি, আর তাছাড়া তার চাকরি কবে হবে সেই ব্যাপারটা আমরা জানি না। আর এর ভেতরে যদি প্রান্তরের বিয়েটা হয়ে যায়, লোকজন হাসাহাসি করবে। আর তাছাড়া আমরাও তো একটা সোসাইটিতে থাকি, এখন লোকজন যদি বলা বলি করে যে আমার ভাই বউয়ের কামাই চলে, বিষয়টা কেমন না আঙ্কেল? ও আসলে বিষয়টা এভাবেই বুঝাতে চেয়েছিল। আমার তো এখন মনে হচ্ছে আমি তাহলে এখানে এসে ভুল করলাম। আঙ্কেল, আপনি যদি আর একটু সময়টা আমাদেরকে বাড়িয়ে দিন, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়েটা দিতে পারি। কিন্তু প্রান্তরে চাকরি হওয়া ছাড়া যদি বিয়েটার ব্যাপারে কথা বলতে বলেন, আমরা আসলে বিষয়টা চাচ্ছি না আঙ্কেল। দেখেন, আমরা তো একটা সমাজে বসবাস করি, আমাদেরও সমাজে মুখ দেখা, আর এইভাবে একটা বেকার ছেলেকে মানুষ মেয়ে দিলে তো তার পিছনের কারণটাও বুঝবে, তাই না? আচ্ছা, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন উঠি। আঙ্কেল, চাটা শেষ করে যান। আজ না, আরেকদিন হবে। আর আঙ্কেল, আমি খুব সরি, আমাদেরকে আসলে ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ, ওই একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি আসি। ভাইয়া, আঙ্কেল কেন এসেছিলেন? তোরা লামিয়ার বিয়ের ব্যাপারে কথা বলতে। আঙ্কেল চাচ্ছিল যে তোদের বিয়েটা যাতে জলদি হয়ে যায়। দেখো প্রান্ত, তোমার এখনো চাকরি হয়নি, আর ওনারা চাচ্ছেন এখনই মেয়ের বিয়ে দিতে। আমার ইন্টেনশন একদমই ভালো লাগছে না, আর সেজন্য আমরা বলেছি যে যদি আমাদেরকে টাইম দেওয়া হয় তাহলে ঠিক আছে, এছাড়া এই মুহূর্তে বিয়েটা দেওয়া সম্ভব না। এটা তোমরা ঠিক করলে ভাইয়া? আমার চাকরি নেই, মানুষটা এসেছেন তার মেয়ের বিয়েটা দেওয়ার জন্য। তোমরা কেমন বিহেভ করলে তার সাথে? আরে আমরা তো তোর কথা ভেবেই। ভাইয়া, তোমরা সব বরবাদ করে দিয়েছো, সব উল্টাপাল্টা করে দিয়েছো তোমরা। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। তুমি বেকার জানা সত্ত্বেও আমার বাবা তোমার বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে গেল। বিনিময়ে আমার বাবা কি পেল? অসম্মান আর অপমান। যা হয়েছে ওটার জন্য আমি লজ্জিত। ভাইয়া ভাবি আসলে বুঝতে পারেন আমি। আমার এখন আর কোনো কিছু শোনার দরকার নেই। আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি তুমি আমাকে ভুলে যাও। লামিয়া, তুমি এটা কি বলতেছো? লামিয়া, লামিয়া এভাবে বললো না। তোমার বাবার কাছে দরকার আমি নিজে। আমি যা বলছি সজ্ঞানে বলছি, বুঝে শুনেই বলছি। জিনিসটা আর ছোট পর্যায়ে নেই। আমার বাবাকে কখনো আজ পর্যন্ত কেউ এভাবে অপমান করে নাই। আমার বাবা আমার কারণে, শুধুমাত্র আমার কারণে একটা জায়গায় গিয়ে ছোট হলো আজকে জীবনে। দেখো লামিয়া, একটা সম্পর্কে তো সমস্যা আসে, কিন্তু তাই বলতে বাবা এভাবে পিছিয়ে যাওয়া যায় না। বাবা, আমি তো পিছিয়ে যেতে চাইনি, আমি আগাতেই চেয়েছিলাম। কেন পিছিয়ে যাচ্ছি তুমি ভালো করেই জানো। ও আচ্ছা, তাই না? সত্যি কথা বলো না, একটা বেকারকে বিয়ে করতে তোমার এখন লজ্জা লাগে? এতদিন যা করছে ওগুলো অভিনয় ছিল। ব্লাডি হিপোক্রেট! এতদিন এই নোংরামিগুলো না। কিভাবে আমার ব্যাপারে তো জঘন্য চিন্তা করতে পারলে? কোনো জঘন্য কথা না লামিয়া, যা বলছি তা সব সত্যি। তুমি যে কারণটাকে ইস্যু করতেছো না, সেখানে আমার কোনো দোষই নাই। আমি আর কি বুঝবো? রাইট, তুমি ঠিক বলছো। আসলে দোষটা তো আমার। তুমি যখন চাকরি হারিয়েছো না, তখনই তোমার সাথে আমার ব্রেকআপ করা দরকার ছিল। দিনের পর দিন আমি শুধু একটা বেকার ছেলের সাথে কেন ছিল? আমার তো চাকরি আছে, আমি তো চাইলে একটা খুব ভালো চাকরি করে এরকম একটা ছেলেকে বিয়ে করতে পারি। আমার কি দরকার তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা, তাই না? এই যে সত্যিগুলো মনে নোংরামিগুলো বের করতেছো। আমার মনে সত্যি কথা, তোমাকে তো আমি কখনো বিয়ে করতেই চাইনি।
আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার এগেইনস্টে গিয়ে আমি তোমার পক্ষ নিয়েছি দিনের পর দিন। এখান থেকে ওখান থেকে সবখান থেকে আমি শুধু মানসিক অত্যাচার সহ্য করে যাচ্ছি। কার জন্য? কোনো কম দরকারই তো ছিল না। আমি তোমাকে কখনো বিয়েই করতে চাইনি। আজকে আমি বলে যাবো, তুমি শুনবে আমার কথা। তোমার আজকে শুনতে হবে। লামিয়া প্লিজ থামো। আমাকে উদ্ধার করো তুমি। আমি তোমার সাথে থাকতে চাই না। তুমি সুখী থাকতে চাও না? আমি তোমাকে সুখী করে দিচ্ছি। আমি জীবনে তোমার ছাড়া দেখবো না। তুমি আমাকে সুখী করেছো খুব ভালো। আপনার এখানে কেন? এসব তুমি কি বলছো লামিয়া? আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর আমি আসবো না? আমি তো খবর পাওয়া মাত্র অফিস থেকে তাড়াতাড়ি করে ছুটে আসলাম। আমিও বাবার বাড়ি ছিলাম, আমি শোনা মাত্রই তাড়াহুড়ো করে চলে আসলাম। আল্লাহর কাছে হাজার শুকর যে প্রান্তর তেমন কিছু হয়নি। মরে গেলে তো পারতো। প্রান্ত, তুমি মরলে না কেন? মরে গেলে তো আমরা সবাই বেঁচে যেতাম, তাই না? না, আমি থামবো না। আজকে আমার ধৈর্যের পরীক্ষা শেষ। আজকে আমাকে বলতে দাও। নিজের পরিবার দিয়ে শুরু করি। বাবা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মা, তুমি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। প্রান্ত যদি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তোমার মেয়েটা বেঁচে যেত না। তোমার মেয়ে শুধু শুধুই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে এলো। বেকার ছেলেটাকে তো তুমি ঘাট থেকে নামাতে পারছো না। আর ও তো বেকার, ও তো মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? আর ভাইয়া ভাবি, আপনারা প্রান্তকে চাকরি চলে যাওয়ার পর আর্থিকভাবে অনেক সহায়তা করেছে, এটা আমি মানছি। কিন্তু ছেলেটা যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে, সেদিকটা কি আপনারা একবারও দেখেছেন? একটাবার কি ভেবেছেন যে আমি ওর সাথে যে একটু কথা বলি, একটু জানতে চাই ও মানসিকভাবে ঠিক আছে কিনা? উল্টো তাকে সবসময় একটা বোঝা হিসেবে ট্রিট করেছে। ওকে আমরা এমন একটা পর্যায়ে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে কোনো সময় উল্টাপাল্টা কোনো কিছু একটা করে ফেলতে পারত। তো কেন করেনি জানেন? এই যে আমি, শুধুমাত্র আমার কথা ভেবে, আমার মুখের দিকে তাকিয়ে ও কোনো উল্টাপাল্টা ডিসিশন নেয়নি। একটা পুরুষ মানুষকে ছোটবেলা থেকে বড় করা হয় এই চিন্তায়, একটা সময় ভালো চাকরি করবে, একটা নারীর দায়িত্ব নেবে, একটা পরিবার গঠন করবে। একটা নারীকে কেন সেই শিক্ষাটা দেয়া হয় না? এখন নারীদেরকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে, স্বাবলম্বী হতে, কিন্তু স্বাবলম্বী হয়ে অন্য একজনের দায়িত্ব নিতে কি শেখায়? কেন নারীরা সংসারের দায়িত্ব নেয় না? সমাজে কি নারীরা সংসার চালাচ্ছে না? অনেকেই চালাচ্ছে, কিন্তু সেটাকে কি সমাজ সম্মান দেয়? একটা মেয়ে হয়েও আছি আমি অনেক বড় বিপদ। প্রেমিকের কাছে বেকার প্রেমিককে যদি ছেড়ে দিতে চাই, প্রেমিকা দোষী। বেকার প্রেমিককে যদি বিয়ে করতে চাই, তাহলে প্রেমিকা পরিবারের কাছে দোষী। শুধু তাই না, চাকরি ছাড়া একটা ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলের পরিবারের কাছেও দোষী। ছেলের পরিবার ভাবে নিশ্চয়ই এখানে কোনো কুমতলব আছে, নিশ্চয়ই আমাদের ছেলেকে তারা ঘর জামাই করে ঘরের গোলাম বানিয়ে রাখবে, সারাদিন কাজ করাবে। কেন? আমরা না 21st সেঞ্চুরিতে, আমরা না অনেক মননশীল, অনেক প্রগতিশীল চিন্তাধারার মানুষজন। তাহলে নিজেদের ব্যাপারে এসে আমরা কেন এরকম একটা ছোট মেন্টালিটি পরিচয় দেই? কেন নারীরা কি সংসারের দায়িত্ব নিচ্ছে না? সমাজে অনেক নারী তার নিজের সংসারের দায়িত্ব নিচ্ছে, কিন্তু সমাজের এখানে অসুবিধা কি? সমাজ বলবে, দেখ দেখ ওই লোকটা তার নিজের বইয়ের টাকায় খায়, বইয়ের কামায় চলে, অ্যাজ ইফ এটা একটা আত্মসম্মানে লাগার মতো বিষয়। কেন? এটা তো আত্মসম্মানে লাগার মতো কোনো বিষয় না। একটা নারী বা পুরুষ যেই কামাই করুক না কেন, টাকাটা তো ঘরে আসছে। তাহলে কেন একটা মেয়ে কামাই করলে সেটাকে ছোট করে আমরা দেখি? আমরা জীবনটাকে এত জটিল করে ভাবি কেন?
জীবনটা কি আসলে এতটা জটিল? আমি আর পারছি না। আমাদের জীবনটা অনেক সহজ, কিন্তু আমরা নিজেরা জীবনটাকে এতটাই জটিল করে ফেলি, এতটাই একটা গোলক ধাঁধা বানিয়ে ফেলি, সেখান থেকে নিজেরাই বেরোতে পারি না। আমরা একটা সরল চিন্তাধারাকে, প্রত্যেকে নিজের মতামত, নিজেদের চিন্তা ভাবনা দিয়ে এমন ঘোলাটে করে ফেলি না, আমরা ভুলেই যাই যে ইকুয়েশনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দুটো মানুষ। আমি শুধু প্রান্তকে বিয়ে করতে চেয়েছি, আমরা দুজন একসাথে বাঁচতে চেয়েছি, আমরা চেয়েছিলাম একটা সিম্পল লাইফ। সেটাতেও সবার এত সমস্যা। আমি হাত জোর করে বলছি, মা, আমি প্রান্তকে বিয়ে করছি। এতে তোমার কোনো সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর ভাইয়া ভাবে, আমি যদি আমার জামাইকে আমার টাকায় খাওয়াই, সে যদি আমার কামাইয়ে ঘোরে ফিরে, সেটা আমার দেখার বিষয়। এতে যদি আপনাদের আত্মসম্মানে লাগে, এখানে আমার কিছু করার নেই। আপনারা শুধু পারলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুখী হতে পারি। আমাদের ডিসিশন আমরা নিয়ে নিয়েছি। আরে তুমি এই অবস্থায় এভাবে উঠে এলে কেন? আর আমার তোমাকে রেখে থাকতে ইচ্ছা করছিল না। লামিয়া, সরি, আমার তো উত্তেজিত হয়ে তোমাকে ওসব কথা বলা উচিত হয়নি। আসলে এভাবে বলো না তো, আমিও তোমাকে বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। আমিও সরি। আর আসলে পরিস্থিতিটাই এমন জটিল হয়ে গিয়েছিল না, আমাদের ঝামেলা লাগাটা কপালে লেখাই ছিল। আর একটা কথা, আমি না জীবনে কখনো ভাবিনি যে তোমার এই প্রতিবাদী রূপ দেখবো। মানে তুমি আমার জন্য পুরো পরিবার সবাইকে একবার ধরে দিলে। কারণ আমি তোমাকে ভালোবাসি। মানুষ দুই সময় প্রতিবাদী হয়, এক যখন নিজে কষ্ট পায়, দুই যখন ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখে। তুমি কষ্ট পাচ্ছিলে দেখে আমি বসে থাকতে পারিনি। আর তোমার যদি কিছু হতো, আমি তো পাগল হয়ে যেতাম। কিছু তো হয়নি, ঠিক আছে। এখন ঠিক আছে, কিন্তু আমি তো ভেবেছিলাম লামিয়া, আমি খুব দুঃখিত। ওই দিন আমার আর আমার ওয়াইফের এমনটা করাটা একদমই উচিত নয়। আসলে আমরা বড়, তবুও ভুল করে ফেলেছি। বড় হিসেবে ক্ষমা চাইছি। এখন একটা কথাই বলবো, সব ভুলে চল আবার নতুন করে সব শুরু করি। আমিও তোমাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। তোমাদের দুজনকে অনেক জটিলতায় ফেলেছি, কিন্তু আর ফেলতে চাই না। এবার দুজন মিলে সংসারটা শুরু করো। বাবা, চাকরি থাকুক আর না থাকুক, সংসারটা শুরু করো। আমার মেয়েই পারবে সুন্দরভাবে সংসারটা সামলে নিতে। এই থামো তো, অনেক ইমোশন হয়েছে। প্রান্ত বাবাজি, জলদি সুস্থ হও। বাবা বিশ্বাস করে, আমার না খালি পায়ে একটু ব্যথা, বাকি পুরো শরীর ঠিক আছে। বাবা একটা রিকোয়েস্ট করি বাবা, বিয়েটা আজকে করে ফেললেই হয় না? হায় রে, ছেলে তো দেখছি পুরো সুস্থ। বিয়ের কথা শুনে সব ব্যথা চলে গেছে। আঙ্কেল, সেটাই তো দেখছি, বিয়ের আগে একদম বাবা বাবা বলে ডাকছে। কাজী সাহেবকে কি এখানে নিয়ে আসবো নাকি? আর ও তো দেখলাম ব্যান্ডেজ লাগিয়েছে পায়ে, কিন্তু আঘাত তো পেয়েছে মাথায়। না ভাইয়া, হৃদয়। মনে মনে জেনে গেছি এই ভালোবাসা তোরই নামে, চোখে চোখে বলা বলি এই মন তোরই তো কাছে টান।